আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। অনুষ্ঠিত হলো তৃতীয় এবং শেষ টিভি বিতর্ক। পরস্পরকে অপমান না করতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির পরামর্শ। গুটি কয়েক দেশ বিশ্ব শাসন করতে পারে না বলছে চীন। ইসরায়েলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হামাস বিরোধী প্রচারণায় নেমেছে আরব আমিরাত। আমার ভাইকে নিয়ে কারাবাখে শহীদের কবরস্থানে যাব বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ক্ষমতা হারালে 10 বছরের কারাদণ্ড ভোগ করবেন নেতানিয়াহু। এবার বাংলাদেশ সহ 26টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। ভিয়েনা আলোচনার সব পক্ষ সফল উপসংহারে পৌঁছতে চায় বলছে রাশিয়া। এবং অধিকৃত গোলান মালভূমি মুক্ত করতে সম্পূর্ণ প্রস্তুত বলছে নুজাবা আন্দোলন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইরানের আসন্ন ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা শনিবার তৃতীয় এবং শেষ টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে নিজের চূড়ান্ত নির্বাচনের প্রতিশ্রুতি সম্পর্কে জনগণকে অবহিত করেছেন। এই টেলিভিশন বিতর্কে 7 জন প্রার্থী বর্তমান সময়ে ইরানের জনগণের সবচাইতে বড় বড় সংকট নিরসনে তাদের কর্মপন্থা তুলে ধরেছেন। এই বিতর্কে তারা অর্থনৈতিক সংকট সহ সামাজিক বিভিন্ন সমস্যা এবং পররাষ্ট্র ক্ষেত্রে তাদের অবস্থান তুলে ধরেছেন। প্রার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং প্রশ্নালোকে এমনভাবে সাজানো হয়েছে যে তার উপর ভিত্তি করে প্রার্থীরা তাদের বিভিন্ন কর্মসূচি ব্যাখ্যা করার সুযোগ পেয়েছে। প্রার্থীরা তরুণ সমাজের সামনে বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধান, গৃহসংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার বাজার নিয়ে বিরাজমান সংকট, এ নিয়ে মানুষের অসন্তুষ্টি, স্বাস্থ্য এবং চিকিৎসা নীতি, পররাষ্ট্রনীতি প্রভৃতি ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী তাদের অবস্থান তুলে ধরেছেন। ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ উজমা খামেনি সম্প্রতি তার এক বাণীতে প্রার্থীদেরকে উপদেশ দিয়ে বলেছেন, যেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা নিশ্চিত নয় সেসব নিয়ে তারা যেন অযথার প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে নির্বাচনের সময় প্রার্থীরা যেমন একে অপরকে অপমানজনক এবং আক্রমণাত্মক ভাষায় কথা বলেন, ইরানের প্রার্থীদেরকে সেসব আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতারা বলেছেন, অতীতের প্রেসিডেন্ট নির্বাচনে যেসব বিতর্ক হয়েছিল তাতেও পরস্পরের চরিত্র হনন এবং অপবাদ দেওয়ার কারণে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা ভুলে গেলে চলবে না যে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা এবং করোনার বিস্তার অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। দ্বিতীয়ত, বিভিন্ন সংকট সত্ত্বেও হতাশ হওয়া চলবে না। অবশ্যই নিজেদের দুর্বলতাকে মেনে নিতে হবে এবং তা কাটিয়ে ওঠার পথ বের করতে হবে। তবে এবারে নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রার্থীরা যুবকদের বিভিন্ন মৌলিক সমস্যার দিকে নজর দিয়েছে। তারা অভ্যন্তরীণ বিভিন্ন সুযোগকে কাজে লাগিয়ে উৎপাদনের উপর জোর দিয়েছে। এটা ঠিক যে টেলিভিশন বিতর্কে এত অল্প সময়ের মধ্যে প্রার্থীদের কর্মসূচি তুলে ধরা কঠিন কাজ, কিন্তু তারপরও যেহেতু নির্বাচনে এখনও সময় বাকি আছে, তাই প্রার্থীরা তাদের কর্মসূচি এবং দৃষ্টিভঙ্গিগুলো জনগণের সামনে তুলে ধরার সুযোগ পাবে। বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর জোট G7 নেতাদের হুঁশিয়ার করে দিয়ে চীন বলছে, অল্প কয়েকটি দেশ পুরো বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে এমন ধারণা অনেক আগেই শেষ হয়ে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ পুরো বিশ্বকে শাসন করতে পারে না। বিশ্বব্যাপী চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে পশ্চিমা দেশগুলোর পরিকল্পনার জবাবে রোববার একথা জানায় দেশটি। চীনের লন্ডন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, অল্প কয়েকটি দেশ স্বৈরতান্ত্রিকভাবে পুরো বিশ্বের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা সবসময় বিশ্বাস করি যে দেশ ছোট হোক বা বড়, শক্তিশালী হোক কিংবা দুর্বল, সবাই সমান। আর তাই বৈশ্বিক কোনো বিষয় সিদ্ধান্ত নিতে হলে আলাপ আলোচনার মাধ্যমে সকল দেশের উচিত সিদ্ধান্ত নেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী স্নায়ুযুদ্ধে শেষ হয় মূলত 1991 সালে সোভিয়েত ইউনিয়ন পতনের মাধ্যমে। এরপর বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীনের পুনর্জাগরণ বর্তমান বিশ্বের ভূ রাজনীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। গত 40 বছরের বেশি সময় অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে দর্শনীয় উন্নতি করেছে চীন। আর তাই উন্নয়নশীল বিশ্বের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ব্রিটেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৈঠকে বসে G7 জোটের রাষ্ট্রনেতারা। G7 বৈঠকের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার আলাপ আলোচনার মুখ্য বিষয় ছিল চীন এবং বিশ্বের চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় উপায়। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, অবকাঠামো এবং অন্যান্য কারিগরি সাহায্য দিয়ে বিশ্বজুড়ে চীন যেভাবে তাদের প্রভাব বলয় বাড়াচ্ছে তার মোকাবিলায় বিকল্প অভিন্ন একটি কৌশল নিতে নতুন একটি পশ্চিমা জোট তৈরির প্রস্তাব দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত 3 দশকে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বিশ্বের শতাধিক দেশে অবকাঠামো উন্নয়নে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান হামাস এবং লেবাননের হিজবুল্লাহ বিরোধী প্রচারণায় নেমেছে। হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাশেম রোববার এক টুইটার পোস্টে একথা বলেছেন। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলোকে বিন জায়েদ হামাস এবং হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য যে উস্কানি দিয়েছে তা আরব চেতনা এবং সমস্ত জাতীয়তাবাদী ধারণার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে সুরক্ষা দেওয়ার যে নীতি আরব দেশগুলোর ছিল তার পরিপন্থী। আমেরিকান জিউস কমিটি গত সোমবার আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি কার্যালয় খুলেছে। এর উদ্বোধনকে স্বাগত জানিয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাখেন। সেখানে তিনি হামাস, হিজবুল্লাহ, মিশরের ইখওয়ানুল মুসলিমিনের ব্যাপারে বিদ্রূপ করে বলেছেন, এই তিনটি সংগঠনের রাজনৈতিক এবং সামরিক শাখাকে আলাদা করে দেখা ঠিক হবে না। বিন জায়েদ আফসোস করে বলেছেন, বহু দেশ হামাস, হিজবুল্লাহ এবং ইখওয়ানুল মুসলিমিনের মতো সংগঠনকে আলাদা করে দেখতে পারে না। এটা খুবই হাস্যকর যে এসব সংগঠনের সামরিক শাখাকে কোনো সরকার সন্ত্রাসী হিসেবে মনে করে, কিন্তু রাজনৈতিক শাখাকে তা মনে করে না। অথচ এই তিন সংগঠনের রাজনৈতিক সামরিক শাখার মধ্যে কোনো পার্থক্য নেই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ন্যাটো সম্মেলনের পর তিনি আজারবাইজান সফর করবেন। এ সময় তিনি তার ভাইকে সঙ্গে নিয়ে সুসা এলাকায় অবস্থিত কারাবাখ যুদ্ধে শহীদদের কবরস্থান পরিদর্শন করবেন বলে জানিয়েছে। আগামী বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটো সম্মেলন। এই সম্মেলনে যোগ দিচ্ছেন এরদোয়ান। এরপরেই তিনি আজারবাইজানে সফরে যাবেন। নাগর্নো কারাবাখ অঞ্চলের ঐতিহাসিক শহর সুসা গত বছর আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ করে মুক্ত করে আজারবাইজান। এই যুদ্ধে পরোক্ষভাবে আজারবাইজানকে সামরিক সহায়তা করে তুরস্ক। এ কারণে এরদোগানকে ভাই বলে সম্বোধন করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আজারবাইজান সফরকালে ইলহাম আলিয়েভকে নিয়ে সুসায় কারাবাখ যুদ্ধে শহীদদের কবরস্থান পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। 1992 সালের 8 মে থেকে আর্মেনীয় বাহিনী আজারবাইজানের এলাকাটি দখল করে রেখেছিল। গত বছরের 27 সেপ্টেম্বর থেকে টানা 44 দিন বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে দুদেশের মধ্যে যুদ্ধ চলে। 1990 সালের যুদ্ধে অঞ্চলটির দখল হারিয়েছিল বাকু। এরপর থেকে প্রায় 3 দশক ধরে আর্মেনীয় জাতিগোষ্ঠী এর নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা ওই অঞ্চলের সরকার গঠন করেছিল, তবে সেই সরকারকে আর্মেনিয়াও স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিকভাবে নাগর্নো কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাতে আজ দেশটির পার্লামেন্ট ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটের মাধ্যমে বিরোধী জোট বিজয়ী হলে নেতানিয়াহুর দীর্ঘ এক যুগের শাসনের পতন ঘটতে যাচ্ছে। একদিকে ক্ষমতা হারানোর চাপ, অন্যদিকে কারাদণ্ডের ভয়ে আছেন ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকায় প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা হারানোর পর দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর 10 বছরের কারাদণ্ড হতে পারে। ইসরায়েলের ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের সংবিধান বিষয়ক আইনজীবী আমির ফুক্স একথা জানিয়েছেন। তিনি বলেছেন, দুর্নীতি, তহবিল, তসরুপ, প্রতারণার অভিযোগে 2020 সালের মে মাস থেকে আদালতে নেতানিয়াহুর বিচার চলছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে এতদিন আইনি দায় মুক্তি থাকায় তাকে আটক করা যাচ্ছিল না, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর তার শাস্তি ভোগ অবধারিত হয়ে যাবে। ফুক্স আরও বলেছেন, গত 2 বছর ধরে এই প্রশ্ন সামনে ছিল যে নেতানিয়াহু নিজেকে বিচারের ঊর্ধ্বে রাখার জন্য কি সংবিধান সংশোধন করবেন, কিন্তু এতদিন তিনি তা করেননি এবং শিগগিরই ক্ষমতা চলে যাওয়ার পর তিনি আইনি দায় মুক্তি হারাবেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তাতে তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। ইসরায়েলের পাবলিক প্রসিকিউটর নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলায় 3টি চার্জশিট দিয়েছে। 2009 সাল থেকে একটানা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু এ পর্যন্ত নিজের বিচার কাজকে ভিন্ন খাতে প্রবাহিত করার ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন। ইসরায়েলের সংসদ স্পিকার ইয়ারিভ লেভিন গত মঙ্গলবার এক টুইটে বলেছেন, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নেতানিয়াহুর 12 বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। ওই টুইট বার্তায় তিনি বলেছেন, অবশেষে এটা হচ্ছে ইসরায়েলের নাগরিকদের কল্যাণে ঐক্যের সরকার শপথ নিতে যাচ্ছে। করোনাভাইরাসের বিস্তারের লাগাম টানতে বাংলাদেশ সহ বিশ্বের 26টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। শনিবার দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন। দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, কোভিড-19 মোকাবেলায় পাকিস্তান বিভিন্ন দেশকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করে তালিকা করেছে। তিনি বলেছেন, এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানের আসা ভ্রমণকারীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক নয়। বি ক্যাটাগরির দেশগুলোর ভ্রমণকারীদের ভ্রমণ শুরুর আগে 72 ঘন্টার মধ্যে অবশ্যই করোনার PCR নেগেটিভ টেস্টের সার্টিফিকেটের প্রয়োজন হবে। এছাড়াও সি ক্যাটাগরি যেসব দেশ রয়েছে সেই দেশগুলোর ভ্রমণকারীরা পাকিস্তানে আসতে পারবেন না। তবে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের নির্দেশনা মেনে সি ক্যাটাগরিভুক্ত দেশগুলোর নির্দিষ্ট কিছু মানুষ পাকিস্তান ভ্রমণ করতে পারবে।
যে ২৬ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ, টোবাগো এবং উরুগুয়ে। করোনাভাইরাস মহামারী বৃদ্ধি পাওয়ায় যেসব দেশকে সি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করে নাগরিকদের পাকিস্তান ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এনওসি। ভিয়েনা আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, অস্ট্রিয়ার রাজধানীতে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে যে আলোচনা চলছে তাতে সবাই একটি সফল সমাপ্তি চায়। গত শনিবার এক টুইটার পোস্টে রাশিয়ার রাষ্ট্রদূত কথা বলেছেন। তিনি বলেছেন, ইরান এবং 5 জাতিগোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনাকে একটি সফল সমাপ্তির পথে নেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাশিয়ার পক্ষ থেকে ভিয়েনা আলোচনায় উলিয়ানভ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরও বলেছেন, আমরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে যাই, তবে সবার আগে একটি মানসম্মত ফলাফল আসতে হবে। ভিয়েনায় বর্তমানে 6ষ্ঠ রাউন্ডের আলোচনা চলছে। এ দফায় আলোচনা শুরুর আগে উলিয়ানভ আরেকটি টুইটারে পোস্টে বলেছেন, আলোচনায় অংশগ্রহণকারীরা পারস্পরিক মত বিনিময় করবেন যে কিভাবে একটি প্রত্যাশিত সফল সমাপ্তির দিকে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন আল নুজাবার মুখপাত্র নাসের আশ-শিমারি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের হাতে দখল হওয়া গোলান মালভূমি মুক্ত করার লড়াইয়ে অংশ নিতে তার সংগঠন সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেছেন, সমস্ত লক্ষণ জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে যে তেল আবিব ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। লেবাননের আল অহেদ নিউজ ওয়েবসাইটকে দেয়া নাসের আশ-শামারি এসব কথা বলেছেন। তিনি জানান, তার সংগঠন 2017 সালে গোলান লিবারেশন ব্রিগেড নামে একটি শাখা প্রতিষ্ঠা করেছে, যারা সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধাদের সঙ্গে বিশেষভাবে কাজ করছে। তাদের সবার লক্ষ্য কৌশলগত গোলান মালভূমি সিরিয়ার হাতে ফিরিয়ে আনা। আর নুজাব আন্দোলনের মুখপাত্র আরও জানিয়েছেন, তার সংগঠনের যোদ্ধারা সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে। তা সত্ত্বেও সব যোদ্ধা ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে। তারা তাদের পথে অটল থাকবে। এ ধরনের লড়াইয়ের জন্য সংগঠনের এলিট যোদ্ধারা আলাদা ধরনের চমৎকার কিছু প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের হাতে এমন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র রয়েছে। তারা শুধুমাত্র গোলান মালভূমি নয়, বরং ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে হামলা চালানোর ক্ষমতা রাখে। আশ-শামারি বলেছেন, গোলান মালভূমি মুক্ত করার জন্য কাউন্টডাউন শুরু হয়েছে। এখন বাকিটা নির্ভর করছে সিরিয়ার ভাইদের উপর। তবে সমস্ত লক্ষ্য নিয়ে ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের অবসান অত্যাসন্ন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।